নির্বাচনে যে টাইমলাইন পাওয়া গেছে সেটা রাজনৈতিক পরিমণ্ডলে ঠিক কী কী প্রতিক্রিয়া তৈরি করবে সেটা বোঝার জন্য এটা সঠিক সময় না। ঘটনাচক্রে ভাষণটা প্রধান উপদেষ্টা দিয়েছেন ঈদের আগের দিন, ফলে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো ব্যস্ত আছে, মানুষজন ব্যস্ত আছে ঈদ করা নিয়ে। এবং আমরা জানি রাজনৈতিক নেতারা তাদের নির্বাচনী এলাকায় যান এই সময়, সেখানে গিয়ে তারা তাদের জনসংযোগ করেন, কোরবানি করেন তাদের ভোটারদের সাথে। দ্বন্দ্ব সম্ভবত আপাতত শেষ হচ্ছে না। আমরা গতকালকে মানে ঈদের ঠিক আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই ভাষণ ছিল, বেসিক্যালি এই ভাষণটা ঈদুল আজহা উপলক্ষে একটা ভাষণের কথা ছিল। তো সেই দীর্ঘ বক্তব্যে তিনি অনেক বিষয় এখানে নিয়ে আসছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী যেহেতু রিসিভ করছে, প্রধানমন্ত্রীকে দিতে পারছে, এজন্য আমিও খুব খুশি। এক তৈলে চাকা ঘোরে আর তৈলে মনও ফেরে। মন রক্ষার্থে শেখ হাসিনাকে কোরবানির গরু উপহার দিয়ে যেন লেখক হরপ্রসাদ শাস্ত্রীর লেখাবাণীর যথার্থতার প্রমাণ দিয়েছিলেন ওই নারী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি বেশি কথা বলবো না, সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আপনার বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। নির্বাচনে যে টাইমলাইন পাওয়া গেছে সেটা রাজনৈতিক পরিমণ্ডলে ঠিক কী কী প্রতিক্রিয়া তৈরি করবে সেটা বোঝার জন্য এটা সঠিক সময় না। ঘটনাচক্রে ভাষণটা প্রধান উপদেষ্টা দিয়েছেন ঈদের আগের দিন, ফলে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো ব্যস্ত আছে, মানুষজন ব্যস্ত আছে ঈদ করা নিয়ে। এবং আমরা জানি রাজনৈতিক নেতারা তাদের নির্বাচনী এলাকায় যান এই সময়, সেখানে গিয়ে তারা তাদের জনসংযোগ করেন, কোরবানি করেন তাদের ভোটারদের সাথে। ফলে খুব বেশি আলোচনা হয়েছে তা বলা যাবে না, কিন্তু এর মধ্যে আমরা যা যা তথ্য পেয়েছি, যতটুকু তথ্য আমাদের সামনে এসেছে, ফর্মাল এবং ইনফর্মাল প্রতিক্রিয়া, সেগুলো সম্ভবত সামনে একটা ঝড় বা এক ধরনের রাজনৈতিক সংকটের আলামত হিসেবে আমাদের সামনে আসছে। এর মধ্যে ইনফ্যাক্ট আমি গতকাল যে কথা বলেছিলাম সেটার মধ্যে জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার প্রাথমিক প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছিলাম, সেটা নিয়ে কথা বলেছি। পরবর্তীতে গতকাল বিএনপির স্থায়ী কমিটির, মানে এর আগের দিনই তারা বসেছিলেন, কিন্তু গতকাল আমার সামনে স্থায়ী কমিটির যে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা এসছে, এবং সেটা দেখে মনে হলো যে এপ্রিলের নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে আসলে সংকট তো কাটেইনি, আরও সংকট হতে পারে, এরকম একটা লক্ষণ একদম ক্লিয়ার হয়ে আছে। এর মধ্যে একটা কথা শুরুতে অবশ্য বলে রাখবো, সেটা হলো রাজনৈতিক দলগুলো কখনো যা যা বলেন সব কিছু যে ঠিক পুরোপুরি মিন করেন নট নেসেসারিলি। তারা অনেক সময় যেটা করেন যে তাদের মনে যা আছে তার চাইতে একটু সফট ঢঙে কথা বলেন, কখনো যা মনে আছে তার চাইতে টাফ ঢঙে কথা বলেন, কারণ এর মাধ্যমে তারা হয়তো কোনো না কোনো কিছু অর্জন করার চেষ্টা করতে পারেন। আমি স্টেটমেন্টে একটু পড়ি, আর এর সাথে এটাও বলে রাখবো যে প্রধান উপদেষ্টা চাইলেই নির্বাচনটা যে মাঠে গড়াবে এই পরিস্থিতি হবেই কি না, আমাদের পূর্বগত অভিজ্ঞতা কি, এই কথা আমি আগেও বলেছি, আবারও একটু বলতে চাই। যে স্টেটমেন্ট বিএনপি অফিসিয়ালি দিয়েছে স্থায়ী কমিটির বৈঠকের পর, অত্যন্ত টাফ কিছু কথা আছে, আমি আসছি। আমি একদম হুবহু পড়ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আজ রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় আজ অপরাহ্নে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে। এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তাঁরই ভাষায় অন্তর্বর্তী সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। ইনফ্যাক্ট তিনি 3টি প্রধান ম্যান্ডেটের কথা বলেছেন, এর মধ্যে বিএনপি এই জিনিসটা খুব রাইটলি আইডেন্টিফাই করছেন। এরপরে যে বাক্যটা ইজ দ্য টাফেস্ট, ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। এই বাক্যটা আবারও পড়ি। ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়, সভায় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সভা মনে করে যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়া সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এমন কোনো সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি। প্রায় 1.5 যুগ ধরে ভোটের মৌলিক ভোটাধিকার এখানে বলা হচ্ছে তাদেরকে চালিয়ে গেছে, রমজান, মানে কি কারণের সম্ভব না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এগুলোর কথা বলা হয়েছে। এখন মানুষ শঙ্কিত এই তারিখ দিয়ে, সেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে আসলে ব্যাপারগুলো কি দাঁড়ালো তাহলে। আমি শুরুতে একটা কথা বলেছি, ভাষা দুটো জিনিস প্রমাণ করে। একটা, আইদার কোনো রাজনৈতিক দল ঠিক সেভাবেই মনে করছে এবং সেটা তারা সরাসরি জানিয়ে দিতে চাইছে। আরেকটা হচ্ছে
তারা এই ধরনের ভাষা ব্যবহার করছে চাপ তৈরির জন্য। খেয়াল করি আমরা, খুবই টাফভাবে তারা কথা বলেছেন, রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন এবং তার এখতিয়ার, বিশেষ করে করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি যে কথা বলেছেন। ইনফ্যাক্ট আমরা যদি প্রধান উপদেষ্টার ভাষণটা দেখি, সেদিন তিনি আবারও দীর্ঘ সময় দুটোকে নিয়ে কথা বলেছেন এবং উনি বিশেষ করে চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে এক ধরনের অসহিষ্ণু বক্তব্য দিয়েছেন, যেটা তার স্ট্যান্ডার্ডের সাথে যায় না। যারা তার বিরোধিতা করবে তাকে প্রতিহত করুন ধরনের শব্দ তিনি তার বক্তৃতায় ব্যবহার করেছেন। বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠক এবং অফিসিয়াল স্টেটমেন্ট, তাতে এটা খুব স্পষ্ট যে তারা এপ্রিলের যে নির্বাচনের যে রোড ম্যাপ, সেটাকে প্রাথমিকভাবে বেশ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, বিএনপি প্রত্যাখ্যান করেছে, এটা বলা যায়। অনেকে অনেক রকম প্রশ্ন আরও তুলছেন, যেমন ধরুন এই প্রশ্ন উঠছে, প্রধান উপদেষ্টা যেহেতু সংস্কার সহ সব কিছু পরবর্তী সংসদ করতে বলছেন, তার মানে কি সংস্কার অনেক কিছু করবে না? তারপর এটা সংসদ নির্বাচনের কথা বলছেন, যারা একটা গণপরিষদ এবং সংসদ একই সাথে চান 1970-এর আদলে, তারা এই প্রশ্ন তুলছেন যে এর কোনো দিক নির্দেশনা নেই, রাদা তিনি জাস্ট একটা টিপিক্যাল সংসদের আলাপ তুলছেন এবং সেই সংসদেই সব সংস্কার হবে বলে জনগণকে প্রতিজ্ঞাবদ্ধ করাতে বলছেন রাজনীতিবিদদের। তো এইসব বিতর্ক মাঠে আছে। ফলে আমরা ধারণা করতে পারি সরকারের দিক থেকে সরকার চাপ বোধ করবেন এপ্রিল নির্বাচন যদি এপ্রিল না হয়, বিশেষ করে বিএনপির মতো শক্তি যদি এপ্রিলের নির্বাচনের ব্যাপারে পজিটিভ না হন। আমি যে গতকালই বলেছিলাম, আসলে অ্যাপারেন্টলি মনে হবে বিএনপির চাওয়াকে গ্রাহ্য করেনি সরকার, কারণ এপ্রিল আসলে শেষ সময়। সুতরাং যত পেছানো যায় এই দাবি মূলত এনসিপির এবং জামায়াতের তো ছিল, জামায়াত নিজে তার এপ্রিল উইন্ডোর কথা বলছিল। যদিও বিএনপির স্টেটমেন্টে একটা জায়গায় একটু মানে আমার কাছে মনে হয় যে সঠিক তথ্য নেই, সেটা হলো তারা বলছেন রমজানে ক্যাম্পেইন। আসলে রমজানে ক্যাম্পেইন করতে হবে না, এপ্রিলে নির্বাচন করতে হলেও, কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসটা, নির্বাচনের তফসিলের একটা অংশ শুধু প্রশাসনিক কাজ, নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, সেটা যাচাই বাছাই, সেটা প্রত্যাহার, এগুলো রমজানের আগে যদি শিডিউল হয়ে যায় রমজানের মধ্যে এই কাজগুলো হতে পারবে। এবং যেটা হয় টিপিক্যালি 2 সপ্তাহের মতো একটা ক্যাম্পেইন, মনোনয়নপত্র উইথড্রয়ালের লাস্ট ডেটের পর, সেটার মনোনয়নপত্র উইথড্রয়ালের লাস্ট ডেট যদি শেষে হয়, মানে ঈদের পর 2-4 দিনের মধ্যে হয়, তারপর 2 সপ্তাহ ক্যাম্পেইন দিয়ে এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে খুব সুন্দরভাবে নির্বাচন হতে পারে। কিন্তু ওই যে বলছি, এটা তো আসলেই প্রবলেম। পরীক্ষার কথা বলছে বিএনপি, গতকাল বাজেটের কথা বলেছে, এবং অবশ্যই ফেভারেবল কন্ডিশন না, ফেভারেবল ওয়েদার না, এবং যেটা জরুরি কথা বিএনপি বলছে, এটা আসলে আমরাও একটু জানতে চাই। এই কৌতূহল আমার দীর্ঘদিনের। বিএনপি এই কথাটা বলার অনেক আগে থেকে আমি একটা কথা বলছিলাম, এই যে স্বল্প সংস্কার আর বেশি সংস্কারের আলাপ করা হয় এবং বেশি সংস্কার হলে নির্বাচন পেছাবে বলে বলা হচ্ছে, যেটা ডিসেম্বরে সম্ভব না বলা হচ্ছে, কোন কোন সংস্কার করতে কেন এই এক্সট্রা সময়টা লাগবে, এই ব্যাখ্যাটা সরকারের দিক থেকে আসতে হবে। ইনফ্যাক্ট বিএনপি তার স্টেটমেন্টে এই কথাটা বলেছে যে নির্বাচন কেন ডিসেম্বরে না, যে দলটা নির্বাচন ডিসেম্বরে চায় তার কাছে এই ব্যাখ্যাটা পাওয়ার অধিকার আছে একরকম, বিশেষ করে যখন সেই দলটা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং একটা সুষ্ঠু নির্বাচন হলে যে বিপুল ভোটে বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে ওয়াইড স্প্রেড পারসেপশন আছে, তার এই দাবিটা কেন গ্রাহ্য হলো না, সেটা আসলে ব্যাখ্যা সরকারের দিক থেকে আসা দরকার আছে। যে আমি আসলে এটা 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 করতে চেয়েছি, সেই কারণে আমি চাইলেও ডিসেম্বরে নির্বাচনটা করতে পারিনি, এই ব্যাখ্যাটা লাগবে। এটা স্বচ্ছতার জন্যই লাগবে। আমি মনে করি ডক্টর ইউনূসের সরকারের যে স্ট্যান্ডার্ড, তার নিজের যে স্ট্যান্ডার্ড, অন্যান্যদের যে স্ট্যান্ডার্ড, এটা চাওয়ার আগেই বা চাপ দেওয়ার আগেই তাদের এই জিনিসটা জনগণের কাছে ক্লিয়ার করা দরকার ছিল। কেন ডিসেম্বরে নির্বাচন সম্ভব না, কেন তিনি আর 3.5 মাস বেশি সময় চাইছেন, এর মধ্যে তিনি আসলে কী কী করতে চান, কী কী অর্জন করতে চান, এই কথাগুলোর স্পষ্টতা দরকার। অন্তত জনগণকে যতটুকু বলা যায়, সব কথা যদি বলা নাও যায়, যতটুকু বলা যায় সেটা হতে পারে। আর শুরুতে একটা কথা বলেছিলাম যে নির্বাচনের ইভেন এটা যদি ফেব্রুয়ারিও হতো, আমি আবারও মনে করি ফেব্রুয়ারি মানে রমজানের আগের সময়টাই একটা ভালো পথ, সরকারের ইগো রক্ষিত হতো, বিএনপিও খুব বেশি না পেছানোর কারণে খুব বেশি উচ্চবাচ্য করতে বলে মনে হতো না, এবং একটা ভালো নেগোসিয়েশন হতে পারতো সংস্কার সহ নানান ইস্যুতে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতো। কিন্তু এরপরও আমি একটা আশঙ্কা প্রকাশ করে আসছি, এটা আসলে বারবার করতে চাই, আমি এই প্রসঙ্গে এখানেও এটা করে রাখতে চাই, সেটা হচ্ছে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হলেও সেই শিডিউলটার মতো নির্বাচন হতে পারবে কিনা। এনসিপি তার কিছু কিছু দাবির মধ্যে আবারও তার নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি পুনরুল্লেখ করেছেন। মানে আমরা প্রথম দিন থেকে একটা জিনিস দেখছি, তারা এই দাবিটা করছেন যে নির্বাচন কমিশন কোনো নির্বাচন করেনি, তারা ইশরাকের মামলায়, মেয়রের মামলায় আপিল করেনি, এটা দিয়ে তারা বলার চেষ্টা করছেন তারা বিএনপির প্রতি সমর্থন পুষ্ট। মানে ইশরাককে আদালত মেয়র ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশনের আপিল করতে হবে যে না, ইশরাক না, তাপসী মেয়র। আমি জানি না ওনারা আসলে কি বোঝাতে চান, হোয়াট এভার, তারা এটাকে একটা ইস্যু তৈরি করছেন এবং এটা ক্রমাগত বলছেন। এই ক্রমাগত বলাটা ইন্ডিকেট করে যে কখনো কখনো তারা এটার বিরুদ্ধে আন্দোলনেও নামতে পারেন। এই নির্বাচন কমিশন যখনই শিডিউল ঘোষণা করবে, এই নির্বাচন কমিশনকে যদি তারা না মানেন, তারা রাস্তায় নেমে দেওয়ার একটা প্রবণতা দেখাতে পারেন। এনসিপি এককভাবে কোনো শক্তিই না, তারা রাস্তায় কিছুই করতে পারবেন না,
কিন্তু তাদের সাথে যদি এর মধ্যে ওই যে সরকারের ভেতরে খেলার চেষ্টা করছেন কিছু লোকজন, খেলোয়াড়রা থেমে যাবেন আমার তা বলে মনে হয় না। তাদের সাথে জামায়াতের একটা অংশ ইনফর্মালি যোগ দিতে পারেন, ইসলামিস্টদের একটা অংশ যোগ দিতে পারেন, যেটা তারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে হয়েছে। সেটা যদি হয়, মাঠে যদি তারা মোটামুটি একটা চাপ তৈরির চেষ্টা করতে পারেন, তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রবাবিলিটি পরিস্থিতি তৈরি হতেই পারে। সুতরাং নির্বাচন ঘিরে সংকট আসলে এপ্রিল ফেব্রুয়ারি শুধু না, আরও সংকট আছে। এই নির্বাচনটা শেষ পর্যন্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই সংকটগুলো কাটবে বলে মনে হয় না। কারণ আমরা যখন একটা বীজ দেখছি, একটা মানে প্রেক্ষাপট তৈরির চেষ্টা দেখছি, সেটা আমাদের কাছে এই ধরনের বার্তা দেয়। আমাদের সতর্ক থাকতে হবে এবং আমি বোধ করি বিএনপি সম্ভবত এক ধরনের টাফ রেটরিক মাঠে রাখবে। শুধু তাই না, বিএনপি সম্ভবত মাঠে তাদের প্রেজেন্সও রাখবে, যাতে পাল্টা কেউ মাঠে কোনো না কোনো ধরনের নির্বাচন ঘিরে অনিশ্চয়তা তৈরির চেষ্টা করতে না পারে। এখন একটা গ্রুপ মাঠে অনিশ্চয়তা তৈরির চেষ্টা করবে, আরেকটা গ্রুপ মাঠে ভিজিল্যান্ট হিসাবে থাকবে, যাতে অনিশ্চয়তার পরিস্থিতি যারা তৈরি করবে তারা যাতে মাঠে দখল নিতে না পারে। এরকম দুটো পাল্টাপাল্টি গ্রুপ মাঠে থাকা মানে এক ধরনের সংঘাত ইঙ্গিত করে। তো সামনের রাজনৈতিক সময়টা আমরা এক্সপেক্ট করি খুব ভালো হবে, কিন্তু সংঘাতের সম্ভাবনা আসলে উড়িয়ে দেওয়া যায় না। কারণ এনসিপির দিক থেকে আমি প্রথম থেকে একটা কথা বলছি, তারা নির্বাচন পিছিয়ে তাদের সাংগঠনিক সুবিধার জন্য, নির্বাচনের সুবিধার জন্য পেছানোর চেষ্টা এক জিনিস, কিন্তু আমার প্রায় মনে হয় যে এই অংশটা সরকারের মধ্যে, সরকারের বাইরে আমরা অনেকেই তাদেরকে চিনি। এখানে লোকজন আছে যারা নির্বাচনকে পিছিয়ে এই ক্ষমতায় এই সরকারকে ধরে রাখতে চায়, নিজেরা ক্ষমতা উপভোগ করতে চায়। এনসিপির অনেকেই বা অন্তত কেউ কেউ তাদের ফাঁদে পা দিয়েছেন, তাদের হয়ে কাজ করছেন। এটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য, আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য ডিজাস্টার তৈরি করবে এবং আমাদের জনগণ হিসেবে আমাদের প্রত্যাশা বা চাপও থাকবে এনসিপি যাতে। দ্বন্দ্ব সম্ভবত আপাতত শেষ হচ্ছে না। আমরা গতকালকে মানে ঈদের ঠিক আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই ভাষণ ছিল, বেসিক্যালি এই ভাষণটা ঈদুল আজহা উপলক্ষে একটা ভাষণের কথা ছিল। তো সেই দীর্ঘ বক্তব্যে তিনি অনেক বিষয় এখানে নিয়ে আসছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন ইস্যু, যে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে যাচ্ছে। বিষয়টাকে অনেকে ওয়েলকাম করেছেন, কিন্তু বিএনপি ভাবছে ভিন্ন কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দীর্ঘ বক্তব্যের পর উনার টোটাল বক্তব্যটাকে পর্যালোচনা করেছে বিএনপির একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বা নেতারা যারা আছেন, এবং ভার্চুয়ালি জনাব তারেক রহমানের সাথে একটা মিটিংয়ে তারা কানেক্টেড হয়েছিলেন ডক্টর ইউনূসের এই লম্বা চূড়া ভাষণের পর। সেখান থেকে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছে যে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন চায়। গতকালকে 12টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য, সেই বক্তব্য পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে। এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার, কঠিন ওয়ার্ড, রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় বিএনপির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আরো বলা হয়েছে যে সবাই প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে মনে করে যে এই সভা বিএনপি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একাধিক, একদিকে আপনার আবহাওয়া সংকট, অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পরবর্তী সময় পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে আবার বিবেচিত করা হতে পারে। অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোন সুনির্দিষ্ট কারণ তিনি তার ভাষণে উল্লেখ করেননি। আমি বুঝতে পারছি নিশ্চয়ই। এমনকি আপনার এটা শেষ দিকে বলা আছে যে এই সভা রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে। নির্দলীয়, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সংগতভাবেই শঙ্কিত হতে পারে বলেও এই সভা মনে করে। বুঝতে পারছেন নিশ্চয়ই, মানে এখানে এনসিপি কে মিন করা হয়েছে অথবা জামাতকে, তবে আমার ধারণা এনসিপি কে মিন করা হয়েছে যে
বিভিন্নভাবে তারা প্রভাবিত হয় এই সরকার এই এনসিপির দ্বারা। এখন গতকালকে আপনি যদি ঈদের নামাজের আগে পরে ইশরাকের বক্তব্য শুনে থাকেন, গতকালকে রাতে আমাদের বিএনপির বাকি নেতাদের কথা শুনে থাকেন, এটা থেকে স্পষ্ট বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, এমনকি ভোটের অধিকারের জন্য এক দফা নিয়ে যে কোনো সময় মাঠে নামতে পারে বিএনপি। পরিস্থিতি কি হবে? এখন বিএনপির এই পাল্টাপাল্টি অবস্থান ঘিরে অনেকে বলছেন বিএনপির উচিত আপাতত শান্ত হওয়া, এপ্রিল পর্যন্ত মানা। আবার কেউ কেউ বলছেন যে কেন এপ্রিল পর্যন্ত মানবে ভাই, এখন কেন হইতে পারবে না, তিনি তো সেটা বলেন নাই, সংস্কারের কোথায় কি সমস্যা, অনেক বড় আলোচনা। বাট তারপরেও দেখা যাক কোন দিকে যায়। একটা টাইম ফ্রেম আপাতত আসছে, ওইটা নিয়ে আবার হয়তো নেগোসিয়েশন হবে। বাট আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাকিরা এপ্রিলের আগে নির্বাচন দিবে না, এটা আমার ক্যালকুলেশন বলছে, ভুলও হইতে পারে। কারণ মাঝে মাঝে সরকারকে দেখি রাজপথে জনগণ দেখলে আবার সিদ্ধান্ত লাইরা ফেলে, এরকম হতে পারে। তৈলে চাকা ঘোরে আর তৈলে মনও ফেরে। মন রক্ষার্থে শেখ হাসিনাকে কোরবানির গরু উপহার দিয়ে যেন লেখক হরপ্রসাদ শাস্ত্রীর লেখাবাণীর যথার্থতার প্রমাণ দিয়েছিলেন ওই নারী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ। সময় পরিবর্তনে নিজের কুকর্মের কারণে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এখন নিজে যেমন প্রকাশ্যে কোরবানির গরু কেনার নাটক সাজাতে পারছেন না, তেমনি তাকে কেউ গরু উপহার দিয়ে তেল মারার সুযোগও পাচ্ছেন না। ভারতের বেশিরভাগ রাজ্যে গরু জবাই নিষিদ্ধ। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের কাছে পশু কোরবানি মানেই যেন গরু। এই অবস্থায় উৎসুক জনতার প্রশ্ন, ভারতে গরু ছাড়া কিভাবে ঈদুল আজহা উদযাপন করছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা? গেছে মুসলিম দেশে যাইতো, গেছে হিন্দু দেশে, এখন কুত্তা বেরেলে মাংস খাইবো, এই আর কি। ওদের যেহেতু ওরা ওদের গরুকে ওরা মা মনে করে, সো আমার ক্ষেত্রে যেটা ওরা গরুকে মা মনে করে, ওর গরুর প্রস্রাব খায়, গরুর গোবরকে ওরা মাথায় দেয়, সো এইটা ওদের নিয়ম হিসাবে ওরা এটাই করবে। আমার যেটা মনে হয় ওরা এটাই করতে পারে। অন্য ধর্মের লগে যায় মিশি গেছে গা। বাংলাদেশে তো ওরা থাকার যোগ্য ছিল, ওরা থাকতো মুসলমান হিসাবে, ওরা কোরবানি দিতেও খাইতে পারতো। এখন তো খাইতে পারবে না, তারা ওই হিন্দুগো যে সিস্টেমে খাওয়ার জন্য ওরা ওই সিস্টেমে খাবে, হিন্দুগো যে সিস্টেমে খাবে। তবে বর্তমানে এই পরিস্থিতি দাঁড়ালেও অতীতের প্রেক্ষাপট ছিল ভিন্ন। যে কোনো ঈদে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণভবনে শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সিরিয়াল ধরে ছবি তুলতে ভিড় করতেন। দেশের টাকা আত্মসাৎ করে ঈদ উদযাপনে ব্যস্ত সময় পার করতেন তারা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রেক্ষাপট বদলেছে। নানা অপরাধ করে আওয়ামী লীগের কেউ পালিয়ে আছেন দেশের বাইরে, কেউ আবার দেশেই আত্মগোপনে রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের প্রায় 100 জনের বেশি এমপি মন্ত্রী কারাগারে আছেন। একসময় প্রভাবশালী এসব নেতাদের হাসিনার মতোই কোরবানি ছাড়াই কাটছে ঈদ। কোরবানিবিহীন প্রায় 100 জন কারাবন্দী আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আছেন আনিসুল হক, শাহজাহান খান, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, দীপুমণি, মমতাজ বেগম, আইভি রহমান, সালমান এফ রহমান এবং গোলাম দস্তগীর গাজী সহ আরো অনেক প্রভাবশালী নেতা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রতি বছর ঈদের সময় আওয়ামী লীগের নেতারা গাড়িবহর সঙ্গে জমিদারি হালচাল নিয়ে নিজ নিজ এলাকায় যেতেন। সেখানে দলীয় লোকদের নিয়ে আসর বসাতেন তারা। প্রকৃতির বদলা হিসেবে এবার জেলে ঈদ করছেন তারা। সাধ্য নেই মন মতো কোরবানির মাংস খাওয়ার। ঈদের দিন কারাবিধি অনুযায়ী বন্দীদের 3 স্তরে ভাগ করা থাকে। এর মধ্যে রয়েছে কয়েদি, হাজতি ও ডিভিশন প্রাপ্ত বন্দী। তাদের খাবারের তালিকায়ও কিছু ভিন্নতা রয়েছে। তবে হাজতি ও কয়েদিদের থেকে উন্নত মানের খাবার পায় ডিভিশন প্রাপ্তরা। বিষয়টি নিয়ে মুঠোফোনে বাংলা এডিশনকে মিথ্যা মামলায় 7 বছর কারাবন্দী থাকা এক ব্যক্তি জানান, সকাল, দুপুর আর রাতে দেয়া হয় আলাদা খাবার। সকালে হচ্ছে পায়েস আর মুড়ি, তারপরে দুপুর হলো মুসলমানদের জন্য হলো গরু, তারপরে যে হলো হিন্দুদের জন্য হলো হচ্ছে খাসি আর আছে মুরগি দুপুর, আর পোলাও, তারপরে আছে মিষ্টি, তারপরে পান, এগুলো হলো দুপুরে। আর রাত হলো রুই মাছ, আর হলো যে জেলখানার ভাষা একটা আলুর দম বলে, মানে আলু দিয়ে রান্না, মানে শুধু আলু দিয়ে সিদ্ধ করে এগুলো রান্না করে, মানে আলুর দম, এটা নাম আলুর দম। অন্যদিকে সাধারণত ঈদের দিন স্বাভাবিক নিয়মের চেয়ে 5 মিনিট বেশি সময় ধরে বন্দীরা স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে থাকেন। এছাড়া স্বজনদের সঙ্গে আলাদাভাবে দেখা করার সুযোগও রয়েছে বন্দীদের। তবে এদিন স্বজনরা বাসা থেকে কোনো খাবার নিয়ে আসতে পারবেন না। দীর্ঘ 16 বছর ক্ষমতার জোরে গাড়িবহর নিয়ে জমিদারি হালে ঈদ পালন করলেও দীপুমণি, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলকের মতো এমপি মন্ত্রীরা সামান্য খাবার খেয়ে ঈদ শুরু করেছেন। শুধু আওয়ামী লীগ নেতারা জেলবন্দী অবস্থায় ঈদ করছেন এমন না, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা জেলখানায় ঈদ করছেন। বিগত 16 বছর আওয়ামী লীগের দুঃশাসনের সরাসরি সহযোগী ছিলেন তারা। এর মধ্যে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, AKM শহীদুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জেলবন্দী অবস্থায় ঈদ করছেন। একদিকে ভারতে গরুর মাংস না পাওয়ার আক্ষেপ, অন্যদিকে জেলের সস্তা খাবার। মানুষের উপর জুলুম চালানোর শাস্তি স্বরূপই হয়তো এমন পরিণতি আওয়ামী লীগ নেতাকর্মীদের। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।